গল্প বলবো। একটা হচ্ছে আমি এই সেদিনকে একজনের সাথে দেখা করতে গেছিলাম, তার কাছ থেকে শুনেছি সেই গল্পটা। আর দ্বিতীয় গল্পটা আমার ঠাকুমার। এই গল্পটা হয়তো তোমরা কেউ কেউ বা অনেকে হয়তো আগে শুনেছো, কিন্তু মাঝখানে উর্মিদি প্লাস তনু দুজনেই খানিকটা এরকম গল্প বলেছিল। উর্মিদি নিজের এক্সপিরিয়েন্সে যখন সার্জারি হচ্ছিল তখন অনেক মানে বাবা মা ঠাকুমা ঠাকুরদাদাকে দেখা, এবং তনু একটা গল্প এরকম বলেছিল যে ওর ওনা মানে তনুর বাবা তনুর ঠাকুমাকে দেখেছিলেন বোধহয়। তো সেই দুটো শুনে আমার মনে হলো যে আমার ঠাকুমার গল্পটা আমি আরেকবার বলি তোমাদেরকে, খারাপ লাগবে না শুনতে। তো এই বলে আমি গল্প শুরু করছি। প্রথম গল্পটা খুব ইন্টারেস্টিং, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি কাইন্ড অফ এই জিনিসগুলোতে বিশ্বাস করি, মানে আমার একটা ধারণা আছে এর ব্যাপারে, সেটাও বলবো তোমাদেরকে। সো গল্পটা হচ্ছে এরকম যে আমি যার সাথে দেখা করতে গেছিলাম সে আমার বন্ধু। আমি কারোর নাম এখানে বলছি না, শুধু যে গল্পের প্রোটাগনিস্ট তাকে একটা নাম আমি দিয়েছি আমাদের শোনার সুবিধার জন্য, বলার সুবিধার জন্য। সো বেসিক্যালি আমার বন্ধুর কাজিনের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল বলতে পারো। মানে যে কাজিন, সে আমাদের থেকে একটু বয়সে বড় এখন, কিন্তু তার সঙ্গে যখন এই ঘটনাটা ঘটেছিল তার তখন বয়স এরকম 32 বছর বয়স ছিল। তো আমি কাজিনের নাম দিচ্ছি আকাঙ্ক্ষা। এবার এই যে আকাঙ্ক্ষা, সে দিল্লিতেই একটা এক্সিকিউটিভ, মানে একজন মিড লেভেলে বলো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছিল। তার তখনও বিয়ে হয়নি, এবং সে ভালোই টাকা রোজগার করছে, এবং মানে তার লাইফ ওয়াজ ভেরি গুড। বাবা মা এখানে ছিলেন না, মানে তারা দিল্লিতে থাকতেন না। তো ও এখানে প্রথমে এসে ওর মানে ওদের পিসির দিকে লোকজন এখানে ছিল, তো পিসির বাড়িতে বেশ কিছুদিন ছিল। তারপরে যেহেতু ও ভালো রোজগার করতো এবং একটু নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চাইতো, সেই জন্য ও একটা ফ্ল্যাটে উঠে গেছিল, একটা ভালো বাড়ি দেখে উঠে গেছিল। তো ওখানে ও একা একা থাকতো, এবং বন্ধু বান্ধবরা আসতো যেত, অফিস করতো। এবার আকাঙ্ক্ষার একটা 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 খুব হবি ছিল, মানে ওর এটা ছোটবেলা থেকে হবি, এবং অবভিয়াসলি পয়সা রোজগার করার পরে হাতে যখন টাকা এসছে তখন এই হবিটা করতে আরো সুবিধা হয়েছে। সেটা হচ্ছে যে ও অ্যান্টিক জিনিস কালেক্ট করতো, সমস্ত রকম। মানে ওর একটা ফ্যাসিনেশন ছিল অ্যান্টিক্সের উপরে, মানে ঘড়ি, ম্যাপ, গ্রামোফোন, তারপরে ধরো মিরর্স, আলমারি, মানে বড় আলমারি না হলেও ছোট আলমারি, মানে ওর বাড়িতে যেরকম রাখা যায়। তারপরে ছোট ছোট খুঁটি নাটি অনেক জিনিস, পানের বাক্স, জাঁতি, মেজার জিনিসপত্র ও খুঁজে খুঁজে, মানে ওর ছুটির দিনে গিয়ে মানে খুঁজে দেখতো। কিন্তু ওর যেটা সব থেকে শখের ছিল এই অ্যান্টিকদের মধ্যে, সেটা হচ্ছে তোমার গয়না। ও অ্যান্টিক জুয়েলারি খুব কিনতে পছন্দ করতো। অবভিয়াসলি দেখো, অ্যান্টিক সোনার জুয়েলারি কেনাটা সকলের পক্ষে সম্ভব না, এবং অ্যান্টিক সোনার জুয়েলারি, সোনা বা জড়োয়ার যে জুয়েলারি গুলো হয় তার খুব প্রচন্ড দাম হয়। কিন্তু সিলভারের জুয়েলারি ও খুব ভালো পেত, খুব ভালো সিলভারের জুয়েলারি পেত, এবং ও কিনতো কানের দুল, গলার, হাতের, পায়ে পরার, মানে একটা একটা পায়ে পরার মতো, মানে ওর যেরকম শখ ছিল ও কিনতো। এবং এই জুয়েলারির শখটা ওর এত ছিল, মানে এত একটা অবসেশন মতো ছিল বলতে পারো, যে মানে ও নর্মাল যে অ্যান্টিক ডিলার্স বা যারা এরকম বিক্রি করে, যারা অ্যান্টিক্স কেনে বা অ্যান্টিক্সে ডিল করে তারা জানবে। তো তাদের থেকেও ও আরো মানে অনেক ভেতরের দিকে বা অজানা, অচেনা, অবস্কিউর ডিলার্সদের সম্বন্ধে জানতো। মানে ওর এই
গোটা বিষয়টাতে ওর এত ইন্টারেস্ট ছিল যে এটা ও খুঁজে 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 বার করতো। আর মাঝে মাঝেই রোববার দিনকে ও চলে যেত। এখন দেখো আমাদের এখানে মানে দিল্লিতে দরিয়াগঞ্জ, চাঁদনি চক, যেটা ওল্ড দিল্লির এরিয়া, সেখানে আমি যখন এসেছিলাম দিল্লিতে প্রথমে 95 সালে, এখনো হয় শুনেছি, কারণ এখন আর যাওয়া হয় না, একটা রাস্তা আছে যেখানে শুধু পুরনো বই বিক্রি হয়। এবং ওখান থেকে আমরা অনেক পুরনো বই কিনেছি, কারণ তখন অত নতুন বইয়ের দোকানও ছিল না, এবং অনেক নতুন ওই বইগুলো আমাদের দেশে পাওয়া যেত না। সো ওখানে মানে একদম তোমরা বিশ্বাস করবে না কিরকম টাকায় কিরকম বই পাওয়া যায়, মানে বইয়ের সঙ্গে দামের কোনো তুলনাই হয় না, এরকম ধরনের তুমি বই পেতে। তখন শুধু গল্পের বই এরকম নয়, এমনকি ইন্টারনেট তো তখন ছিল না, এই যে গুগলে সার্চ করা যেত না, সেই জন্য সেই যে পড়াশোনার যে বই বা রেফারেন্সের যে বই, সেই বইগুলোও পাওয়া যেত। এরকম অনেক জিনিস ওখানে পাওয়া যেত। তো দারিয়াগঞ্জের এই রাস্তাটাকে কিতাব বালি সড়ক বলে। ওই পুরো রাস্তাটা বন্ধ হয়ে গিয়ে শুধু বই বিক্রি হতো। এখন কিরকম হয়েছে জায়গাটা আমি জানি না, চেঞ্জ হয়ে গেছে অবভিয়াসলি। সো এই দারিয়াগঞ্জ, চাঁদনি চক, সদর বাজার, এইসব যে পুরনো দিল্লি যে অংশ, সেখানে প্রচুর জিনিস পাওয়া যায়। এক তো হোলসেলের প্রচুর জিনিস পাওয়া যায়, আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক অ্যান্টিক্সের দোকান আছে। কারণ দারিয়াগঞ্জ এবং চাঁদনি চক ওই এলাকাতে অনেক পুরনো 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 বাড়ি ছিল, সেই বাড়িগুলো আজকে ভেঙে গেছে বা বিক্রি হয়ে গেছে। যারা নিয়েছে তারা হয়তো সেই জিনিসগুলো রাখেনি, সেই জন্য অনেক রকম জিনিস সেই বাড়ি থেকে, মানে সেই বাড়ির সূত্রেই দোকান শুরু হয়ে গেছে বলতে পারো। এবং তার থেকে অনেক যারা অ্যান্টিক্স ডিল করে তারা জানে কোথায় কি এস্টেট সেল হচ্ছে, সেখান থেকে জিনিস নিয়ে এসে ইত্যাদি ইত্যাদি করে। সো এরকম একটা ঘুরতে ঘুরতে এক রবিবার দুপুরবেলা ও এরকম ঘুরতে 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 এমন একটা জায়গায় গিয়ে পড়ে, সেই জায়গাটা মানে একটু গলির ভেতরে, মানে এমনিতেই ওখানে গলির কোনো শেষ নেই, তোমরা গেলে বুঝতে পারবে। যদিও এখন অনেকটা নতুন রকম করা হয়েছে, ওয়াকিং পাথ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তবুও ওখানে অনেক ছোট ছোট গলি আছে। যে কোনো শহরের পুরনো জায়গাতে গলিগুলি থাকবে, সেটা কলকাতায়ও আছে, দিল্লিতেও আছে, বম্বেতেও আছে, সব জায়গায় আছে। তো সেই গলির মধ্যে এরকম ঘুরতে ঘুরতে হয় না, দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এইটা ওটা দেখতে 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 হঠাৎ ওর একটা দোকান চোখে পড়ে। দূরের দোকানটা, মানে দোকানটা সমস্ত দোকানের থেকে একটু দূরে ছিল দোকানটা। হ্যাঁ, মানে ধরো দোকান বাড়ি বাড়ি বাড়ি, তারপরে একটা ওই ছোট্ট একটা দোকান, একটা লোক বসে আছে, লোকটাও বেশ বয়স্ক একজন ভদ্রলোক, এবং ছোট্ট দোকান, মানে একদম ছোট্ট দোকান, মানে একটা লোক ঢুকলে পরে আর একটা লোক ঢুকতে পারবে না, এরকম একটা দোকান। তো সেখানে ও ঢুকেছে, মানে সেখানে দোকানটার কাছে গেছে, দোকানটার কাছে গিয়ে দেখছে যে ওনার কাছে মানে মোস্টলি জুয়েলারি আছে, মোস্টলি। হ্যাঁ, আর ওই ছোট ডিব্বি হয় না, ছোট সুপুরি রাখে লোকে, অনেকে অনেক কিছু রাখে, ছোট 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 ছোট্ট ছোট্ট কি বলবো, ডিব্বাই বলে ওগুলোকে, বক্স মতন, ওরকম মিনাকারি করা সুন্দর সুন্দর ওরকম ধরনের পুরনো পুরনো অনেক বক্স আছে, আর মোস্টলি জুয়েলারি। সো ও দেখতে শুরু করেছে দোকানে, মানে ও কোনো মতে ঢুকেছে, মানে ভদ্রলোক যেখানে বসে আছেন সেইটুকু জায়গা, আর তারপরে যেটুকু দোকান আছে, মানে ও কোনো মতে ঢুকে দোকানে দেখছে। ভদ্রলোকের সাথে কোনো কথা হচ্ছে না, ভদ্রলোক বেশ বয়স্ক একজন ভদ্রলোক, উনিও কোনো কথা বলছেন না, ও কোনো কথা বলেনি, বাস ঢোকার সময় একটু এরকম মাথায় করে যে উনিও করেছেন এবং ঢুকেছে। সো ঘুরে 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 দেখছে, এবার 2, 3, 4, 5টা জিনিস তুলেছে। কি কি জিনিস তুলেছে আমি জানি না, বা তুলেছে কয়েকটা 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 দোকানে, কানের দুল, এই সেই হেনা তেনা তুলেছে। তুলে নিয়ে যখন ও মানে এরকম ধরো এটা যদি দোকান হয়, এখানে লোকটা বসে আছে, ও এখান দিয়ে ঢুকেছে, ঢুকে দেখে 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 আবার এই দিক থেকে বেরোবে, মানে এই দিকটা দেখেছে আবার এই দিকটা দেখছে। এবার বেরিয়ে আসার সময় হঠাৎ মানে একটা ঠিক ডাইরেক্টলি সামনে না, সাইডে একটা ওর মানে একটা লাল মতন কিছু একটা চোখে পড়ে। হ্যাঁ, চোখে পড়ার সঙ্গে সঙ্গে ও সেই দিকটাতে অ্যাট্রাক্টেড হয়ে যায়, এবং সেটা থেকে গিয়ে দেখে, গিয়ে এরকম করে দুটো চারটে আরো জিনিস পড়েছিল, সেটাকে সরিয়ে দেখে একটা সিলভারের ব্রেসলেট। হ্যাঁ, হাতে পরার ব্রেসলেট,
খুব মানে দেখতে খুব সুন্দর লাগছে। ওপরে যে মানে তোমার যে ক্লাস্পটা যেটা দিয়ে তুমি বন্ধ করবে ব্রেসলেটটা, সেটা একটা লাল রঙের পাথর। আর বাদ বাকিটা ভালো দেখতে, কিন্তু যেহেতু এতদিন পরে 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 মানে রূপোতে একটা কালো রং এসে যায় না, অনেক অনেক সময় হয়, হাওয়া লাগলে রূপো অক্সিডাইজ হয়ে যায় এবং কালো কালো রং হয়ে যায়, সেটা আবার মানে পিওর সিলভারের কথা বলছি আমি। তো সেই রকম কালো কালো ছোপ ছোপ মতন দাগ 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 মতন হয়ে গেছে, কিন্তু ওটা জিনিসটা যে খুব সুন্দর ও বুঝতে পারছে, খুব ডেলিকেট খুব সুন্দর একটা জিনিস ও বুঝতে পারছে। তো যেই ওটা তুলেছে ওই লোকটা যে এতক্ষণ চুপচাপ বসেছিল, কিছু কোনো কথাবার্তা ছিল না, ও কি করছে দেখার ওনার কোনো মানে উনি দেখছিলেন না যে ও চুরি করতে এসছে কিনতে এসছে, মানে ওনার কোনো ইন্টারেস্ট নেই। উনি লাফিয়ে উঠেছেন যেখান থেকে বসেছেন, বসে অলমোস্ট ওর হাত থেকে ওই জিনিসটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তখন ও খুব অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলে, ওকে জিজ্ঞেস করেছে কি হলো, তুমি এরকম করছো কেন? তখন ওকে বলেছে না না তুমি আর যাই নাও, এইটা বিক্রির জন্য নয়, এটা বিক্রি করবো না। তো বলছে না কেন করবে না, এত সুন্দর একটা জিনিস, আমি তোমাকে তুমি যা দাম চাইবে তাই দেবো। তো লোকটা বলছে না এটা বিক্রির জন্য নয়। তো দোকানে রেখেছো কেন? বিক্রির জন্য নয় যখন, জিনিসটা দোকানে কেন রেখেছো? তো বলছে না ওটা আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম ওটা ওখানে, মানে আমি জানতাম না ওটা ওখানে আছে, ওটা তুমি নিও না, ওটা তোমার, ওটা আমি বিক্রি করবো না, ওটা আমার বাড়ির লোকের জিনিস, ওটা নিও না। তখন ওর দেখো, যারা একটা জিনিসের প্রতি অবসেসড, তাদের এই যে নাটা শুনলে পরে আমার মনে হয় অবসেশন বেড়ে যায়, এবং ওরও তাই হয়েছিল। ও যেই ভদ্রলোক বলেছে না, সঙ্গে সঙ্গে ওর ওই অবসেশনটা আরো বেড়ে গিয়ে ও তখন আর্গিউ করতে শুরু করেছে, ও তখন মানে দাম বাড়াতে শুরু করেছে, যে ঠিক আছে তুমি ধরে নাও বলছি আমি 500 টাকা, ঠিক আছে আমি 1000 টাকা দেবো এটাতে। আর ও অ্যান্টিক কেনে, তো অ্যান্টিক অনেক সময় অকশনে কেনে, এবং অকশনে যে দাম টাম চড়ে ও জানে। তো তখন ও বলেছে 1000 টাকা দেবো তোমাকে। লোকটা বলছে না এটা ম্যাডাম দামের ব্যাপার নয়, এটা আমি বিক্রি করব না, মানে এটার দামের মানে ও উত্তর দাম বাড়িয়ে যাচ্ছে। এবার ঘটনাটা যে আমি বলছি, আকাঙ্ক্ষার যখন 32 বছর বয়স ছিল, সময়টা প্রায় আজ থেকে বছর 20 আগে। হ্যাঁ, তো বুঝতেই পারছো তখন 500 টাকা 1000 টাকার মূল্য আজকের থেকে অনেক বেশি ছিল, ও 1000 থেকে 1500 উঠে গেছে। এবং লোকটা ওকে বলছে না আমি দেবো না। এই করতে করতে প্রায় ঘন্টা খানেক মতন হয়ে গেছে, আর এইরকম এই আওয়াজ চিৎকার চাচুমিচি করছে। তো ওরা ঠিক চিৎকার চাচুমিচি না করলেও একটা আওয়াজ তো হচ্ছে আগে পিছের লোকজনের সাথে। ওইখানকার কাছাকাছি 2-4টে লোকও জড়ো হয়ে গেছে দোকানের সামনে। কেউ কেউ ওই লোকটাকে বলছে যে দিয়ে দিন না, চেয়েছে যখন, তখন ও তখন একটা কিরকম একটা অদ্ভুত একটা সিন হয়ে গেছে, যে লোকজনও জড়ো হয়ে গেছে। ও তখন বলছে না না দিয়ে দাও, আমি তোমাকে, মানে দাম উঠতে উঠতে প্রায় 2200 টাকার মতো দাম হয়ে গেছে। মানে ও নিজেও জানে যে ওটার হয়তো 2200 টাকা দাম নাও হতে পারে, বা হতে পারে আমি জানি না, কিন্তু ও তখন 2200 টাকা অব্দি উঠে গেছে। লোকটা তখনও মানে দেবো না করছে, তখন ও দাম আরো বাড়িয়ে 2500 টাকা বলে দিয়েছে। এবার ওই লোকটার বাড়িতে কোনো বোধহয় ওর ছেলে বা কেউ হবে, সে হয়তো ওই ভিড়ের মধ্যে চলে এসেছিল। সে যে 2500 টাকা শুনেছে, সে তখন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও, নিয়ে নিন, আপনি নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। ওই ভদ্রলোকে বলেছে যে তোমার দিয়ে দাও। তো ভদ্রলোক কিছুতেই দেবে না। তো যাই হোক, ওই ছেলেটার মধ্যস্থতাতে ও বাদ বাকি জিনিসপত্র আর এটা নিয়ে 2500 টাকা দিয়ে, আরো টাকা দিয়ে, অবভিয়াসলি 2500 টাকার মানে বেশি দিয়ে কিনে নিয়েছে। এবার ও ওখানে গেছিল দুপুর বেলা। হ্যাঁ, এবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এই সব মারামারি, দেবো না, কিনবো না, এরকম করতে করতে। তো ওখান থেকে ও বেরিয়ে ঠিক করেছে যে জিনিসগুলো নিয়ে ওর একটা ওইরকম একটা দোকান ছিল, সোনার রূপোর দোকান যেরকম হয়, সেখানে ও এরকম জিনিস কিনতো। তো ওখানে গিয়ে জিনিসগুলোকে পরিষ্কার করে নিত, পলিশ করে নিত। ভদ্রলোক জানতেন। তো ও তখন নিয়ে গিয়ে দোকানের লোকটা বলেছে যে আপনি আবার কিনেছেন? বলছে হ্যাঁ আমি আজকে না খুব ভালো ভালো জিনিস পেয়েছি, একটু দেখে দিন না। তো দেখেছে কয়েকটা দুল ফুল যা ছিল ভালো ছিল, তারপরে ব্রেসলেটটা দেখছে। ব্রেসলেটটা দেখে ওই ভদ্রলোক বলছে ম্যাডাম এটা তো আপনি খুব ভালো জিনিস পেয়েছেন, আমার মনে হচ্ছে যে এই লাল পাথরটা রুবি, একটু আমি পরীক্ষা করে দেখবো। তো বলছে হ্যাঁ পরীক্ষা করে দেখুন। তো
তখন ওই লোকটা, ভদ্রলোক গিয়ে পরীক্ষা, যাই কিরম করে পরীক্ষা করে আমি জানি না, বা যাই হোক উনি এসে বলেছেন হ্যাঁ এটা রুবি, এটা হচ্ছে লাল পাথর নয়, এটা রুবি, অ্যাকচুয়াল রুবি এটা। তো রুবিকে বাংলায় কি বলে আমি ভুলে গেছি, বাট ইংলিশে রুবি বলে, লাল রঙের লাল রঙের যেটা হয়। তখন ও বলেছেন যে, তখন ও বলছে খুব ভালো কোয়ালিটি, আপনি কত দাম দিয়ে কিনলেন এটা? তো বলেছে আমি এরকম 2500 টাকা দিয়েছি। বুঝলেন, আপনি তো মানে একদম খুব ভালো দামে পেয়ে গেছেন। মানে এই জিনিস আপনাকে যদি এমনি দোকান থেকে কিনতে হয়, যে কোয়ালিটির রুবি কিনেছেন আপনি, সেই রুবি অ্যাটলিস্ট তখনকার দিনে, মানে আজ থেকে 20 বছর আগে ধরো, তখনকার দিনে প্রায় 15-16 বা 20,000 টাকা মতো দাম অরিজিনাল রুবি। হ্যাঁ, ও মনে মনে আরেকটু খুশি হয়েছে যে বা লাভলি লাভলি। তো বলছে তাহলে আপনি একটা করে দেবেন? বলছে হ্যাঁ একটু সময় লাগবে, 2-4 দিন সময় লাগবে, আমি আপনাকে অফিসে ফোন করে দেবো। তখন তো আর আমাদের এরকম সকলের হাতে হাতে মোবাইল ছিল না। তো ঠিক আছে, ও চলে গেছে খুব খুশি মনে, ফুরফুরে মেজাজে বাড়ি চলে গেছে। এবং তারপরে বাড়ি চলে গিয়ে অফিস করছে। এবার অফিস করতে করতে কোনো একটা সময় ও বুঝতে পেরেছে যে 3-4 দিনের জায়গায় 7 দিন হয়ে গেছে। ওই ভদ্রলোক কোনো ফোনও করেনি, কিছু না। তো 7 দিন বাদে ও ভদ্রলোককে ফোন করেছে, ফোন করে বলছে যে দাদা কাজগুলো হয়েছে না হয়নি। কারণ ভদ্রলোক এমনিতেই, মানে ওই যে সোনার দোকানের লোকটা, ভদ্রলোক এমনিতে ওর সাথে খুব ক্লোজ ছিল। ক্লোজ মানে কি, ভালো সম্পর্ক ছিল, ভালো কাস্টমার, মানে এরকম কথাবার্তা হতো, এতে খুব মানে পোলাইট ভদ্রলোক। উনি ওকে বলেছে আপনি কালকে এসে নিয়ে যান আপনার জিনিস, এরকম করে বলেছে, আপনি কালকে এসে নিয়ে যান আপনার জিনিস। তো একটু হকচকিয়ে গেছে যে কি ব্যাপার। তারপরে ভেবেছি যে হতে পারে মানুষের তো সব দিন একরকম চলে না, আজকে হয়তো ওনার মেজাজ গরম আছে কোনো কারণে, ও কিছু মনে করে। তারপরের দিন ও দোকানে গেছে, অফিসের পরে দোকানে গিয়ে যেই ঢুকেছে দোকানে, সঙ্গে সঙ্গে ভদ্রলোক এরকম কাউন্টার থেকে জিনিসটা নিয়ে ওখানে রীতিমতো এরকম ছুড়ে দিয়েছে, দিয়ে বলছে আপনি নিয়ে যান জিনিস। তো খুব অবাক হয়ে গেছে এরকম বিহেভিয়ারে। ও ওনাকে বলেছে যে আপনি এরকম বিহেভ করছেন কেন? কারণ বলছে না না কিছু না, কিন্তু আমি কিন্তু আপনার কিন্তু মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়নি। বলছে কেন, কি হয়নি? বলছে ওই ব্রেসলেটটা পরিষ্কার করতে পারিনি, বাদ বাকি জিনিস আমরা পরিষ্কার করে দিয়েছি। তখন ও দেখছে হ্যাঁ ব্রেসলেট তো পরিষ্কার হয়নি। বলছে কেন? বলছে না আমরা ব্রেসলেট পরিষ্কার করতে পারিনি, আপনি নিয়ে যান। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি কত টাকা দিতে? বলে না না পয়সা করে কিছু লাগবে না, আপনি নিয়ে যান, আপনি এটা নিয়ে যান। মানে রীতিমতন ওকে দোকান থেকে বের করে দিচ্ছে। অদ্ভুত। যাই হোক, কি করবে, ও বেরিয়ে টেরিয়ে বাড়ি চলে এসছে। বাড়ি চলে এসে রেখে দিয়েছে ড্রয়ারে। তারপরে ভাবছে যে কি করব। তো বলছে যে ঠিক আছে কালকে অফিসে তো যাবো, গিয়ে দেখি একটু লোককে জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করে দেখি যে বাড়িতে কি করে পরিষ্কার করা যায়, আমি যদি বাড়িতে এটাকে একটু পরিষ্কার করতে পারি। তো যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। পরের দিন অফিসে গেছে, অফিসে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করেছে, এটা ওটা দেখেছে। মানে তখন একটা রুডিমেন্টারি ইন্টারনেট আমাদের ছিল, তাতেও একটু একটু সার্চ করা যেত, মানে এখনকার মতো না হলেও একটু সার্চ করা যেত। তো যাই হোক, লোকজনকে জিজ্ঞেস করে সার্চ করেছিল কিনা জানি না, কিন্তু জানতে পেরেছি যে হ্যাঁ রূপো পরিষ্কার করার কি উপায়, বাড়িতে কি উপায় আছে সেটা জানতে পেরেছি। তো সেই সরঞ্জাম কিনে নিয়ে বাড়িতে এসেছে, যে সন্ধ্যেবেলা ও তাড়াতাড়ি বাড়িতে এসেছে, সন্ধ্যেবেলা এসে ওটাকে পরিষ্কার করবে, মানে সব কিছু করে টোরে সন্ধ্যেবেলা সাজিয়ে গুছিয়ে বসে ব্রেসলেটটাকে পরিষ্কার করছে। যত পরিষ্কার করছে না ব্রেসলেটটা, তত মানে যত পরিষ্কার করছে, মানে ও যতটা ডিফিকাল্ট ভেবেছিল পরিষ্কার করাটা, ততটা ডিফিকাল্ট লাগছে না। কিন্তু প্রথমবার জীবনে রূপো পরিষ্কার করছে, সো ওর অতটা ডিফিকাল্ট লাগছে না। যত পরিষ্কার করছে তত গোটা জিনিসটা না মানে একদম খুলে যাচ্ছে, মানে কাজগুলো বোঝা যাচ্ছে যে মানে দুটো মানে এরকম রূপোর স্ট্র্যান্ড, মানে ধরো যদি রূপোর চেন হয়, সেই চেনগুলোকে যদি একসাথে করে একটা পাথ মতো বানানো হয় যেরকম হবে, সেরকম একটা হয়েছে। মানে ফাইন ফাইন রূপোর চেন দিয়ে দিয়ে বানানো গোটা জিনিসটা, এবং তার উপরে অদ্ভুত সব এনগ্রেভিং করা, মানে কোনো একটা ভাষা কি, কোনো একটা কিছু ছবি ও বুঝতে পারছে না। মানে ওই এনগ্রেভিংটা এত সুন্দর, কিন্তু এনগ্রেভিংটা অ্যাকচুয়ালি কি ও বুঝতে পারছে না। কিন্তু যত পরিষ্কার করছে, তার যে কারুকার্য, তার যে সৌন্দর্য, তার যে
মানে যে হাতে বানিয়েছে, বোঝাই যাচ্ছে যে এটা হাতে বানানো, মানে এইসব জিনিস তো হাতেই বানাতে হয়, যে সূক্ষ্ম কাজগুলো বোঝা যাচ্ছে, সুন্দর সুন্দর মানে এনগ্রেভিং গুলো ফুটে ফুটে উঠছে, রূপোতে চমক লেগে গেছে। এবং ওই ক্লাসটা যে রুবিটা, সেই রুবিটা মানে একদম চমকাচ্ছে। ও যখন পরিষ্কার করতে নিয়েছিল তখন ও বুঝেছে যে অ্যাটলিস্ট খানিকটা কেউ পরিষ্কার করার চেষ্টা করেছিল বা পরিষ্কার করতে শুরু করেছিল, কিন্তু তারপরে সে করেনি, এই হয়তো দোকানের লোক। এবার সুন্দর করে আস্তে আস্তে বেশ ঘন্টা দুয়েক ধরে পরিষ্কার করে গোটা জিনিসটা একদম চকচকে হয়ে গেছে, মানে দ্য সিলভারের শাইনিং নাও, মানে দেখে মনে হচ্ছে যে একদম কালকে দোকানে বানিয়ে কিনে নিয়ে এসছে। তো ও নিয়ে হাতে পড়েছে, হাতে যেই পড়েছে ওর দারুণ লাগছে, মানে মানে ইটস এ লিটল কোল্ড, মেটাল তো একটু কোল্ড হবে, কিন্তু ওর মনে হচ্ছে যে ইটস মানে হঠাৎ করে পৃথিবীটা খুব সুন্দর হয়ে গেছে, ওর দারুণ লাগছে। বারবার করে হাতটা নিয়ে গিয়ে দেখছে, আয়নার সামনে হাতটা নিয়ে গিয়ে দেখছে, নিজে বারবার করে দেখছে, মানে একটা নিজের মানে একটা অ্যাডমিরেশন ক্লাব খুলে ফেলেছে নিজে এটা দেখার জন্য। সো এইসব দেখতে দেখতে যাই হোক খাওয়া দাওয়া করে রাত্রিরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাঝরাত্রিরে একদম করে ওর ঘুম ভেঙে গেছে, মানে একটা নাইটমেয়ার থেকে লোক উঠলে যেরকম হয় ওরকম, মানে ও বুঝতে পারছে যে ও এতক্ষণ যেটা দেখছিল সেটা সত্যি নয়, কিন্তু যখন ঘুম থেকে উঠেছে তখন মনে হচ্ছিল যে ওটা সত্যি হতে পারে। ও দেখছে যে একজন ভদ্রমহিলা, যে খুব বয়স্ক একজন ভদ্রমহিলা, ভীষণ একটা মানে কড়া চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর ওর হাত থেকে ওটা খুলে নেওয়ার চেষ্টা করছে। এবং ভদ্রমহিলা কন্টিনিউয়াসলি একটা মন্ত্র পড়ে যাচ্ছেন, মানে কিছু একটা বলছেন, মানে একটা চান্টিং এর মতন করে যাচ্ছেন, কিন্তু কি জিনিসটা ও বুঝতে পারছে না। তো আর ওর হাত থেকে টেনে খুলে নেওয়ার জন্য এত চেষ্টা করছে যে মনে হচ্ছে হাতের দাগ ফাঁক কেটে যাবে, মানে এই অবস্থাতে, মানে কেউ যদি তোমার সাথে ওরকম ভাবে মারামারি করে হাতের কোনো জিনিস খুলে নেওয়ার জন্য যেরকম অবস্থা হবে, ওর সেরকম অবস্থাতে ও ঘেমে টেমে উঠে বসেছে। উঠে বসার পরে খানিকক্ষণও বুঝতে পারিনি, মানে খানিকক্ষণও বুঝতে পারছে না যে ও কি হচ্ছে। তারপরে বিছানার পাশে লাইটটা জ্বালিয়েছে, লাইটটা জ্বালিয়ে দেখছে না যেরকম যেরকম জিনিস ছিল সেরকমই আছে। হাতের দিকে তাকিয়ে দেখেছে হ্যাঁ ব্রেসলেট তো ব্রেসলেটের মতন আছে, কেউ যদি টেনে নেওয়ার চেষ্টা করে তাহলে দাগ ফাগ পড়বে, সেসব কিছু পড়েনি। হয়েছে কি হলো, কি ব্যাপার হলো, উনি ভদ্রলোক আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এই জন্য কি বুঝতে পারছে না, জল টল খেয়ে ঘুমের চেষ্টা করছে, কিন্তু ঘুম আর আসছে না। যতবার চোখ বন্ধ করছে ততবার সেই ভদ্রমহিলার চোখটা মনে হচ্ছে শুধু চোখটা মতো দেখতে পাচ্ছে। যাই হোক ওর সেরকম কিছু ওর কিছু মনে হয়নি, মানে কোনো মতে এই করতে 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 সকাল হয়ে গেছে, উঠে অফিস গেছে। এইবার থেকে ওর শুরু হলো একটা অদ্ভুত আনইজি ভাব। হ্যাঁ, এবার বলেছি তোমাকে যে ও অনেক আয়না ফায়না কিনতো, এটা ওর একটা শখ ছিল। এবার ঘরে অনেকগুলো অ্যান্টিক আয়না মিরর এখানে ওখানে লাগানো আছে। তো ওর তখন থেকে মনে হতে শুরু করলো যে ও আয়নাতে কাউকে দেখতে পাচ্ছে, মানে কাউকে পরিষ্কার দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ যেন পেছন দিয়ে যদি কেউ চলে যায়, সার্ট করে যদি কেউ চলে যায়, যেরকম একটা একটা অন্ধকার মতন একটা জিনিস ওর মনে হচ্ছে, মানে ও হয়তো নিজেকে দেখে কিছু একটা করার চেষ্টা করছে, হঠাৎ মনে হচ্ছে পেছনে কে ফিরে দেখছে, কেউ নেই। শুরু হয়ে গেছে একদিনকে রাত্রি, মানে সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে সবাই কি করে চান টান করে মুখ টুক ফ্রেশ হয়ে ইয়ে করে, তো মুখে জল দিচ্ছিল, মুখে জল দিতে গিয়ে তাকিয়ে দেখছে ওই ভদ্রমহিলা ওর পেছনে দাঁড়িয়ে আছে, একদম পরিষ্কার দেখেছে। দেখে মানে ও আটকে উঠে চিৎকার করে যে পেছনে ফিরেছে, পেছনে ফিরে দেখছে কেউ নেই, আর নিচে জলে ও পা স্লিপ করে পড়ে গেছে। ভাবছে যে এটা কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে এরকম, কোনোদিন তো আমার সাথে এরকম হয়নি। একটু ভয় ভয় লাগছে, কিন্তু ঠিক মানতে মন চাইছে না যে এমনি কিছু একটা প্রবলেম হয়েছে আমার সাথে বা কিছু একটা হচ্ছে। রাত্রিবেলা যখন ও ঘুমাতে যায় তখন ও আওয়াজ শোনে, অনেক লোকের কথাবার্তার আওয়াজ শুনতে পাচ্ছে, অনেক চান্টিং এর আওয়াজ শুনতে পাচ্ছে, মনে হচ্ছে আওয়াজটা অনেক দূর থেকে আসছে, মানে অনেক দূর থেকে যদি আওয়াজ শুনতে পারো যেরকম লাগবে একটা গার্বেল টোন এরকম একটা, কিন্তু মানে গোটা জিনিসটা কন্টিনিউয়াসলি যদি তোমার কানের কাছে ওরকম হতে থাকে, আওয়াজ শোনো বা না শোনো, মানে পরিষ্কার কথা শোনো বা না শোনো, তোমার পক্ষে ঘুমানো খুব মুশকিলের ব্যাপার হবে। পুরো তাই হচ্ছে, দিনের পর দিন এরকম চলছে, দিনের পর দিন
মানে ঘুম হচ্ছে না রাত্রিরে, তার থেকে টেনশন এবং স্ট্রেস বাড়তে শুরু করেছে। এই করতে করতে একদিনকে হলো কি, ও গাড়ি চালিয়ে ঘুরতো সব জায়গায়, অফিসে যেত। এবার গাড়িতে একদিনকে অ্যাক্সিডেন্ট হলো। থ্যাঙ্কফুলি খুব একটা বিশাল কিছু অ্যাক্সিডেন্ট নয়, মানে বিশাল অ্যাক্সিডেন্ট না, মানে কি প্রাণে কিছু হয়নি বা হাত পা সেরকম কিছু ভাঙেনি, বাট ভালোভাবে চোট পেল, হসপিটালাইজ হতে হলো। এবার হসপিটালে যখন হলো তখন ওর বাড়ির লোকেদের কেউ খবর দিতে হলো, পিসিরা খবর পেলো, ওর যে বোন ছিল সেও তখন দুদিন দিল্লি এসে গেছে, সেও খবর পেয়েছে। তো সবাই এসছে। প্রথম একদিন দুদিন তো ঘুরে ঘুরে কেটে গেছে, কারণ অবভিয়াসলি যা ছিল ডাক্তাররা ওরকম ইয়ে করেছে। তৃতীয় দিন ওর আবার ওরকম রাত্রিরে ঘুমটা ভেঙে গেছে। এবার হসপিটালে সিঙ্গেল রুমে আছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গিয়ে ও চমকে উঠেছে। ও দেখছে যে ওর ঘর ভর্তি কালো 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 সব মূর্তি। এক মহিলা, তার মাথা নেই, শুধু ধর। কয়েকজন লোকজন আছে যাদের পা নেই, মানে গোড়ালি থেকে পাটা কাটা, ওরম ভাবে পা ঝুলছে। কারো হাত কাটা, কারোর মুখ মানে বিভৎস ভাবে ক্ষত হয়ে গেছে। মানে এরা সব মোটামুটি ওকে মানে মনে হচ্ছে ওর গোটা বেডের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে এবং ওর দিকে তাকিয়ে আছে। মানে কারো কিন্তু মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু সকলের চোখ দেখতে পাচ্ছে, একটা অদ্ভুত দৃষ্টি দেখতে পাচ্ছে। এরকম একটা জিনিস দেখে ও সাংঘাতিক রকম চিৎকার করেছে। মানে হসপিটালে রাত্রিবেলা তো আওয়াজ কম হয়, এই অবস্থায় ওরকম করে চিৎকার করেছে। নার্স দৌড়ে এসেছে, এসে জিজ্ঞেস করেছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তো ও বলছে আমার ঘরের মধ্যে কেউ ছিল। বলছে না আপনার ঘরে তো কেউ নেই, আপনি তো একাই আছেন, আমরা তো এখানেই আছি নার্সিং স্টেশনে। না না আমার ঘরের মধ্যে কেউ ছিল। এরকম ও এত অ্যাজিটেটেড হয়ে গেছে যে নার্স তারপরে ডাক্তারকে ডেকে ওকে সিডেট করেছে। যাই হোক, এরকম করে কেটে যাওয়ার পরে ও যখন ঠিক হলো তখন ওর পিসি বললো যে না তুই আর একা থাকবি না, তুই আমার সাথে বাড়ি চল। এবার কি হয়েছে, অ্যাক্সিডেন্টের পরে যখন ও হসপিটালাইজ হয়েছে এবং ভর্তি হয়েছে, কি হয় হসপিটালে ভর্তি হলে তোমার গায়ে যদি কোনো গয়নাগাটি বা কিছু জিনিস থাকে সেগুলো তো ওরা খুলে নেয়, খুলে নিয়ে তোমার লোকজনকে দিয়ে দেয়। তোমার গায়ে কোনো গয়নাগাটি ঘড়ি টড়ি কিছু ওরা রাখে না। ইভেন অনেক কেসে মোবাইল ফোনও রাখতে দেয় না। তো সেই জন্য এখনকার দিনের কথা বলছি। যাই হোক, তো দিয়ে দিয়েছিল। এবার ও পিসির বাড়িতে গেছে, তো ওর জিনিসপত্রের সাথে ওই ব্রেসলেটটাও এসছে। তো এরকম অফিসে তখন যাবে না, দু একদিন বাড়িতেই থাকবে। তখন ও কি করবে, গয়নাগাটি যেগুলো আছে সেগুলো দেখে দেখে ব্রেসলেটটাকে আবার হাতে পরে ফেলেছে। এতদিন হাতে ছিল না কিন্তু। তো পিসির বাড়িতে আছে, লোকজন আছে, কিন্তু রাত্রিরের ঘুম জেকে সেই কিছুতেই রাত্রিরে ঘুমাতে পারছে না। ওর পিসিও তোকে বলছে যে কি ব্যাপার হচ্ছে বলতো, তুই রাত্রিরে রোজ এরকম জেগে উঠে চিৎকার করছিস কেন, কি হয়েছে? তখন পিসিকে বলছে না কিছু না, ব্যথা ব্যথি করছে। পিসিকেও বলেনি ঠিক মতো। তারপরে এরকম চলছে, মানে এরকম অবস্থাতে যখন একটু ঠিক হলো আবার অফিসে যেতে শুরু করলো, তখন ওর গাড়িটা ঠিক হচ্ছে, গাড়িটা নেই। কিসে করে যাচ্ছিল আমি জানি না। যাই হোক, কিন্তু অফিসের কাজ করতে পারছে না, খাওয়া দাওয়া কমে গেছে, ঘুম হচ্ছে না, মানে বেশ বিধিকিচ্ছিরি অবস্থা। পিসিও তখন বাবা মাকে ফোন করেছে, কারণ ওনারও একটু ভয় লাগতে শুরু করেছে যে একজন মানে আফটার অল লোকাল গার্জেন তো পিসি, ওর এরকম অবস্থা হচ্ছে, ওয়েট লুজ করতে শুরু করেছে। তো তখন পিসিও বাবা মাকে ফোন করে বলেছে যে দেখো এরকম অবস্থা, আমি কি করব বুঝতে পারছি না। তখন ওর বোনও এসে আছে, সকলে বেশ চিন্তিত এইসব ব্যাপারে, সবাই দেখতে শুনতে আসছে, কথাবার্তা বলছে। কিন্তু ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছে, এরকম না নিয়ে যাওয়া হয়নি, ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারও শুনে বলেছে আচ্ছা আপনার স্ট্রেস হচ্ছে, ঠিক আছে আপনি দুদিন একটু ওই ঘুমের একটা স্লিপিং এড মতো দিয়েছে, সেটাতে দুদিন ঘুমাচ্ছে, আবার যে সে। এবার ও কাউকে বলেনি কিন্তু যে ওর সাথে কি হচ্ছে, একমাত্র ওই নার্সকে বলেছিল, কিন্তু আর কাউকে বলেনি, কারণ ওই নার্স তখন বলেছিল না কেউ নেই, আপনি হ্যালুসিনেট করছেন বলে আর কিছু বলেনি। এই করতে করতে পিসির যে শাশুড়ি, তিনি বেনারসে থাকতেন, তিনি মানে পিসির বাড়িতে এসেছেন। পিসির বাড়িতে এসেছেন, অবভিয়াসলি ও আছে, ওর সাথে দেখা হচ্ছে। যেই উনি দেখেছেন ওকে, দেখে তারপরে ওনার কিছু একটা মনে হয়েছে। হ্যাঁ, তুমি তখন পিসিকে গিয়ে বলেছে যে
বোমা আমার না গোটা জিনিসটা ভালো লাগছে না, এর কিন্তু মানে কিছু একটা আছে, মানে আমি কি আছে বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা আছে। মানে এটা কিন্তু ঠিক মানে মেডিকেল ব্যাপার নয়, এটা কিন্তু তোমরা বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে কিছু ভৌতিক ব্যাপার বা কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা আছে। পিসিরও যে মনে হচ্ছিল না তা নয়, কিন্তু উনিও মুখে বলতে সাহস পাচ্ছিলেন না, কেউই এটা অ্যাকচুয়ালি সাহস পায় না। তখন উনি ওনার ভাই বউকে ফোন করেন, ফোন করে এরকম বলেন যে আমার শাশুড়ি এরকম বলেছেন। তখন তখন ভাই বউ কি বলবে, মানে আকাঙ্ক্ষার মা বলে যে তাহলে দিদি তুমি যেরকম মনে হয়েছে তোমরা সেরকম দেখো। তখন উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করেন যে কি করা যায়। তখন ওনার শাশুড়ি বলেন যে ঠিক আছে, আমার এক চেনা আছে, তার সাথে আমি কথা বলে তোমাদের জানাচ্ছি। তো উনি এখানে দিল্লিতেই একজনকে চিনতেন, একজন ভদ্রমহিলা ছিলেন, বা এখনো হয়তো আছেন, আমি ঠিক জানি না। তিনি হচ্ছেন মানে তিনি মহিলা, মানে মানে সাধ্বী বলে ধরো, মানে তান্ত্রিক, কিন্তু মহিলা তান্ত্রিক। তো মানে যোগ পুজো যা আচ্ছা সবকিছুই করেন, নতুন সাধু মানুষ। তো তাকে ডেকেছে, তো সে বলেছে সে কোথাও যায় না, তো বলেছে তার কাছে তাহলে নিয়ে যেতে হবে। তো এবার এরা ওকে ওর কাছে নিয়ে গেছে। আকাঙ্ক্ষা তো যাবে না, তারপরে ওর মা ওকে বলেছে না না তুই যা, গিয়ে দেখা, এত দেখানো হচ্ছে কেন যাবি না। তো গেছে, যেই গেছে গিয়ে তখন ভদ্রমহিলা ওকে দেখেই বলেছে যে কিছু তো, তখন বলেছে যে এর কি কিছু জীবনে নতুন কিছু হয়েছে, কোনো ছেলে টেলের সাথে আলাপ হয়েছে? তো বলছে না না ওরকম কিছু হয়নি। তো বলছে তাহলে কি নতুন কোনো জিনিস কিনেছে? তখন আকাঙ্ক্ষাকে বলেছে তুই নতুন কোনো জিনিস কিনেছিস? তখন আকাঙ্ক্ষা বলছে না সেরকম তো কিছু কিনিনি। তখন ওর বোন পাশ থেকে বলেছে হ্যাঁ হ্যাঁ কিনেছিস তো, তুই ওই যে গয়নাগাটি আর সব কি সব ব্রেসলেট ফ্রেসলেট কিনেছিস? তখন বলছে হ্যাঁ কিনেছি। তখন ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন কোথা থেকে কিনেছো? তখনও বলেছে যে এরকম আমার পুরোনো জিনিসের শখ আছে, আমি এরকম কিনেছি। তখন বলছে যে ঠিক আছে তোমরা আজকে চলে যাও, কালকে তোমরা সমস্ত যে জিনিসগুলো কিনেছো গয়নাগাটি সেগুলো নিয়ে এসো। কবে কিনেছো কিরকম? সো পরের দিন মানে ঠিক হয়েছে, পরের দিন ওরা ওই ভদ্রমহিলার কাছে যাবে। এবার সেদিনকে রাত্রিরে এত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, যেটা এতদিন শুধু আকাঙ্ক্ষা শুনতে পারতো, এবার ওর পিসির বাড়িতে সবাই শুনতে পাচ্ছে। মানে কেউ জোরে কেউ কম, কিন্তু সকলের একটা আনিস হচ্ছে, ওরকম একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ঘরের মধ্যে। ওরা তো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তখন ওরা আকাঙ্ক্ষাকে বলেছে এটা কি হচ্ছে? তখন ও বলেছে যে না আমি এরকম আজ প্রায় দিন 40 হয়ে গেল, এরকম এরকম হয়েছে। তখন ওরা সবাই বলেছে যে তুই আমাদেরকে কেন বলিসনি, এই বাড়ির মধ্যে কি ঢুকেছে ভগবান জানে। যাই হোক ঠিক আছে, সব মানে যা যা করার মন্ত্রতন্ত্র পাঠ করে যা যা করার করে রাত্রিটা সকাল হয়েছে। তো ওকে সমস্ত ওই যে জিনিসগুলো কিনেছিল, যে লাস্ট যে জিনিসগুলো কিনেছিল, কানের দুল ফানের দুল এবং ব্রেসলেট নিয়ে ওই ভদ্রমহিলার বাড়ির দিকে এরা রওনা হয়েছে। ওর বোন বলছে যে বিশ্বাস করো যে আমাদের যে রাস্তাটা আগের দিন ঘন্টা খানেকের রাস্তা, ওরা যেখানে ছিল যেখান থেকে ওই ভদ্রমহিলার বাড়ি হচ্ছে ঘন্টা খানেকের রাস্তা, বললো আমরা ঘন্টা খানেক রাস্তা মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। মানে এমন নয় যে 20 বছর আগে দিল্লিতে কম ভিড় ছিল, মানে আজকের থেকে অবভিয়াসলি কম ভিড় ছিল, তাহলেও এমন খালি খালি রাস্তা ছিল না। মাঝখানে রাস্তা, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, গাড়িতে আওয়াজ হচ্ছে, গাড়িতে মানে কোন গাড়িতে কিন্তু কোনো আদারওয়াইজ প্রবলেম নেই, পেট্রোল ঠিকঠাক আছে, কিন্তু ওরকম গাড়িতে প্রবলেম কি মানে ঝাঁকি খেয়ে গাড়ি, মানে ওদের মনে হচ্ছে যে গাড়িটা কেউ যেতে দেবে না। এই করতে করতে প্রায় 1-2 ঘন্টা পেরিয়ে গেছে, তখন গিয়ে ওই ভদ্রমহিলার বাড়িতে ওরা পৌঁছেছে। তখন ভদ্রমহিলা বলছেন যে রাস্তায় তো খুব ঝামেলা হয়েছে তোদের। বলছে হ্যাঁ আপনি কি করে জানলেন মা? বললো আমি জানি ও আসতে মানে ওটা আসতে চাইছিল না, যাই হোক বের করে দে। তো ওরা যে ব্যাগে করে নিয়ে এসেছিল সেই ব্যাগটা মানে যে একটা পুটলি মতন যেটাকে ভেতরে রেখেছিল, সেটাকে ব্যাগ থেকে বার করতে পারছে না। হ্যাঁ মানে আমি হাসছি, হাসা উচিত না। বলছে মানে আকাঙ্ক্ষার যে বোন সে বলছে যে তুমি বিশ্বাস করো আমরা হাত দিয়ে ভেতর থেকে তুলতে পারছি না, মনে হচ্ছে যে কত ভারী একটা জিনিস যে ব্যাগের থেকে বেরোচ্ছে না, মানে এরকম টানা হচ্ছে যে ব্যাগটা এরকম খুলে বাইরে পড়ে গেছে, সমস্ত জিনিস বাইরে পড়ে গেছে, আর ওই পুটলিটাও বাইরে পড়েছে। পুটলিটা বাইরে পড়ার পরে
ওর বোনের কথা মতন, ওর বোন যা দেখেছে, মানে রীতিমতো যদি ভেতরে ধরো একটা পুটলির মধ্যে যদি একটা মাছ বা এরকম থাকে, লাফাতে শুরু করে, পুটলিটা ওরকম লাফাতে শুরু করেছে। তখন ভদ্রমহিলা বলছে, ভাই মানে ভদ্রমহিলা ওদের বলেছে যে তোমরা তুমি কি ঢুকিয়েছিলে, তুমি কি এনেছো এটা। তারপরে ওটাকে খুলে ব্রেসলেটটাকে বার করে, মানে সমস্ত জিনিসের মধ্যে থেকে উনি ব্রেসলেটটাকে তুলে নিয়েছেন। তুলে নিয়ে বলছেন, এ তো মারাত্মক জিনিস নিয়ে এসছো। যাই হোক, আমি এবার যজ্ঞ এবং ধ্যানে বসবো, অনেক কিছু হয়তো হবে এই ঘরের মধ্যে, কিন্তু তোমরা সবাই কিন্তু এখান থেকে উঠবে না যতক্ষণ না আমি বলছি ততক্ষণ। দরকার বলে সবাই সবাইকে জোরে ধরে থাকো এবং ভগবানের নাম নিতে থাকো, ততক্ষণ আমি এটা করব। তো উনি এরকম যজ্ঞের মানে হোম মানে আগুন জ্বালিয়েছেন, যজ্ঞের আগুন দিয়ে যে আগুনটা ধরেছে, উনি মন্ত্র বলতে বলতে এইটাকে নিয়ে ওই যজ্ঞের ওর মধ্যে মানে যজ্ঞ কুণ্ডে দিয়ে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের মনে হয়েছে যে ঘরের মধ্যে থেকে যদি তোমরা মানে পুরো হাওয়াটা বার করে নাও, ইফ ইট বিকামস ভ্যাকিউম, নিঃশ্বাস নিতে যতটা কষ্ট হবে ওরকম প্রথম কয়েক সেকেন্ড ওদের মনে হয়েছে, মানে ওদের মনে হয়েছে কয়েক মিনিট, কিন্তু অ্যাকচুয়ালি কয়েক সেকেন্ড ওরকম মানে হাওয়া শূন্য হয়ে গেছিল। এবং তারপরে একটা শ্রিল চিৎকার, একটা মানে আত্মচিৎকার ওর থেকে বেরিয়ে এসছে। এখন আমি বলছি, কিন্তু তখন ওরা বুঝতে পারছিল না কোথা থেকে বেরোচ্ছে। চিৎকার বেরিয়েছে এবং সেই চিৎকারটা আস্তে 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 অনেকগুলো গলা হয়ে গেছে। কোনো বাচ্চা, কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো বয়স্ক মানুষ, কোনো ইয়াং লোক, মানে তাদের আত্মচিৎকার ওটা থেকে বেরিয়ে আসছে। মানে যত জিনিসটা বলছে তত ওটা থেকে এরকম মানে বিভিন্ন ভয়েসে, বিভিন্ন বয়সের এরকম আত্মচিৎকার, মানে গোটা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানে এরা তো ভয়ের চোটে সবাই নিজেদেরকে নিজে মানে জাপটে বসে আছে। মানে আকাঙ্ক্ষা তো একদম পুরো সাদা হয়ে গেছে, ওর এত ভয় লেগেছে। করতে 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 আস্তে আস্তে আওয়াজগুলো কমতে শুরু করলো। কমতে 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 যখন ওই গোটা জিনিসটা গলে গেল, রূপটা যখন গলে গেল, তখন আওয়াজটা চলে গেল। কিন্তু পাথরটা তো আগুনে পুড়লেও মানে অ্যাকচুয়াল রুবি তো কিছু হয়নি। তো ভদ্রমহিলা তখন ওটাকে বেশ হাতুড়ি বা যাই দিয়ে ওটাকে বেশ ভালো করে গুঁড়ো করলেন, একদম গুঁড়ো করে ফেললেন। গুঁড়ো করে গোটা জিনিসটাকে তুলে ওনার একজন শিষ্য বা ফলোয়ার যেই ছিল তাকে কিছু একটা বললেন, যেরম ভাবে ওটার মানে ইয়ে করতে হবে, ওটাকে ডিসপোজ করতে হবে। তো তখন তারপরে সবাইকে বসিয়ে টসিয়ে উনি বললেন যে সব হয়ে গেছে, ঠিক আছে, তোমরা ওনার পাশের ঘরে চলো। যজ্ঞ ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে জল টল খাইয়ে টাইয়ে তারপরে উনি বললেন যে, দেখো মা, তুমি জানো তুমি কি কিনেছিলে? এটা একটা খুব পুরনো একটা ট্যালিসম্যান বা একটা ধরো একটা ব্রেসলেট। এমন কোনো লোকের বা মহিলার, উনি সেটা জানেন না, যে খুব বড় প্রেত চর্চা করতো, মানে যে খুব বড় তান্ত্রিক ছিল হয়তো, মানে যার প্রেত চর্চাতে এতই জ্ঞান ছিল এবং এতই তার বিদ্যা ছিল যে সে এমন একটা জিনিস বানিয়েছিল যাতে মানে ইট অ্যাক্টস লাইক আ বিকন অর আ রেডার, মানে একটা মানে কোনো একটা জিনিস যেটা মানে প্রেতকে আকর্ষণ করবে তোমার দিকে, মানে ওইটার দিকে। এবং ওই এনগ্রেভিংস বা লেখা দিয়ে দিয়ে উনি এই আত্মাগুলোকে ওর মধ্যে ভরে রেখেছিলেন বা আটকে রেখেছিলেন। এবং যেহেতু এটা একটা এত পুরনো একটা প্রাচীন একটা এরকম একটা জিনিস, যেটা আস্তে 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 আরো যত অন্যান্য আত্মা ছিল, অতৃপ্ত আত্মা, তাদেরকেও অ্যাট্রাক্ট করতে শুরু করেছিল। এবং সেই জন্যেই ওর এরকম অদ্ভুত রকম ও স্বপ্ন দেখছিল বা ভয় পাচ্ছিল, বা ওর সাথে যা হচ্ছিল এগুলো হচ্ছিল। তো তখন উনি বললেন যে, দেখো, এত এরকম পুরনো জিনিস তুমি না জেনে না শুনে যাচাই না করে কিনো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার অনেক ভাগ্যের জোর যে ওই মানে মাসিমা যিনি শাশুড়ি, উনি এসে গেছিলেন। তার কারণ হচ্ছে যে উনি না জানতে পারলে তোমার এই জিনিসটা যদি আরো কিছুদিন চলতো, হয় তোমার মাথাটা পুরো খারাপ করে দিত এরা, আর নয়তো তুমি মরে যেতে। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হতো, মানে দে উড হ্যাভ ক্লেমড ইউ ইন সাম ওয়ে অর দি আদার। সো এটা ছিল আকাঙ্ক্ষার গল্প। আমি জানি মানে আমি পরে শুনেছি যে ও
আর কোনো দিন পুরনো জিনিস কেনেনি, এবং ওর কাছে যা যা অ্যান্টিক ছিল, ওর যা কালেকশন ছিল, সেটা ও দিয়ে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল, আই ডোন্ট নো, বাট ও মানে একদম পুরো কান মুলেছে, একদম মানে ঠিকই করেছে যে আর কোনোদিন এরকম ধরনের জিনিসও কোনোদিন করবে, মানে এটা যে একটা কত বড় ওর উপরে ধাক্কা এবং কত বড় একটা ঝড় গেছে ওর উপরে, সেটা মানে ও ফিল করেছিল যে কত বড় একটা ভুল করে ফেলেছিল ও, যা জেনে না শুনে, ওই দোকানদারের কথা না শুনে। তারপরে ওই সোনার দোকানের লোকটার কাছে ও গেছিল ফেরত, গিয়ে তারপরে ওনার কাছে ক্ষমা চেয়েছে যে আপনারাও নিশ্চয়ই কিছু দেখেছিলেন। তখন উনি বলেছেন যে হ্যাঁ, যে কাজ করছিল সে মানে প্রচন্ডভাবে সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে প্রায় জমে মানুষের টানাটানি অবস্থা হয়ে যায়, তার কোনো কারণ ছিল না, কিন্তু গিয়ে একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গিয়ে, এবং তারপরেও যা মানে ওটা প্রথমে আমরা ভেবেছিলাম ঠিক আছে, কিন্তু তারপরে যাকে দেওয়া হয়েছিল পরিষ্কার করার জন্য তার সাথেও ওরকম ইকুয়ালি একটা জিনিস হতেও বেঁচে গেছিল। ওখানকার লোকেদেরও ওর যারা সোনা গয়না নিয়ে কাজ করে তাদের কিছু তো জানাশোনা আছে, মানে তারা কিছু জানে টানে, তো তারাও বলেছিল যে এটা তো ওরা কোনো মানে কাজ করতে চায় না এটা নিয়ে, এবং সেই নিয়ে একটু মানে মতবিরোধ হয়েছিল এই ভদ্রলোকের সাথে, ওনার কারিগরদের সাথে। উনিও বলেছেন যে ম্যাডাম আপনি আর কিনবেন না, তো ম্যাডাম তো আর কোনোদিন কেনেনি এবং সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছিল। সো এই ছিল আকাঙ্ক্ষার গল্প, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি একটু কমেন্টসের দিকে তাকাচ্ছি, তারপরে সেকেন্ড গল্পটা বলবো। ঠিক দিদি, জেদ করা উচিত না। হ্যাঁ, বাড়িতে মাস্ক, আমি একদম মাস্ক পছন্দ করি না। রাজীব তো খুব আফ্রিকা যায়, সেজন্য রাজীব আমাকে বলেছিল যে আফ্রিকা থেকে মাস্ক নিয়ে আসবে, আমি বলেছি না, আমার বাড়িতে মাস্ক থাকবে না, আমি মাস্ক জিনিসটাই কিরকম একটা আমার কিরকম ভালো লাগে না। তা পুরনো জিনিস দেখো ঘরে আনতে পারবে, ধরো আমার বাড়িতেও পুরনো জিনিস আছে, কেনা নয়, অ্যান্টিক নয়, কেনা অ্যান্টিক নয়, কিন্তু আমার ঠাকুরদাদার জিনিসপত্র আছে, কিন্তু সেগুলো আমাদের সংসারী, মানে বলতে পারো আমাদের লোকেদেরই। এই অকশন হাউস থেকে জিনিসপত্র কেনাতে একটু মানে একটা কোথায় একটা ব্যাপার আছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ গীতা দি, থ্যাংক ইউ তন্দ্রা, গুড ইভিনিং অমৃতা, হ্যালো ঈশানী, হ্যালো সুচরিতা। ওকে, তাহলে এখন বাজে হচ্ছে 9:45, আমি তাড়াতাড়ি আমার সেকেন্ড গল্পটা তোমাদের বলে দিই। তোমরা হয়তো এই গল্পটা অনেকে শুনেছো, সেই জন্যে আরেকবার শুনে নিও, ঠিক আছে? এটা আমার ঠাকুমাকে নিয়ে গল্প। আর যে কারণে আমি বলছি সে কারণে হচ্ছে যে মানে লোকে খারাপ এবং ভালো সময় তাদের পূর্বপুরুষদের বা তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে, তো আমার ঠাকুমার গল্পটাও সেরকম। ধরো আমার ঠাকুমার 9 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল। ঠাকুমার যখন 6 মাস বয়স তখন মারা যায়, 4 মাস কি 6 মাস। সেজন্য আমার ঠাকুমা মাকে দেখেননি, মানুষ হয়েছেন পিসির কাছে। তার এক পিসি ছিলেন যিনি বোধহয় বিধবা ছিলেন না বিয়ে করেননি, এটাও আমি ঠিক ভালো করে জানি না, কিন্তু ওনার পিসির কাছে, আর পিসির কাছে উনি মানুষ। আর ওনার এক বড় দিদি ছিল, তাকেও উনি কোনোদিন দেখেননি, মানে সেও আমার ঠাকুমা হওয়ার আগে মারা যায়, মানে এটা ঠাকুমা হওয়ার আগে ওই দিদি মারা যায়। সো যাই হোক, বাবার বাড়িতে মানুষ হতে হতে 9 বছর বয়সে আমার ঠাকুমার বিয়ে হয়ে যায় এবং উনি শ্বশুর বাড়িতে চলে আসেন থাকার জন্যে, এবং শ্বশুর বাড়িতে এসে যেরকম থাকতেন। তারপরে ওনার যখন এই ধরো 15 বছর বয়স, তখন উনি প্রেগনেন্ট হয়ে যান, ওনার ফার্স্ট বেবি হবে। সো উনি যখন প্রেগনেন্ট, এরকম বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, আর আমার ঠাকুরদাদাদের মানে আমার ঠাকুরদাদারা 2 ভাই 2 বোন, অবভিয়াসলি 2 বোনের বিয়ে হয়ে গেছে তখন, 2 ভাই আছেন, আর আমার যে ছোট ভাই মানে যে ঠাকুরদাদার যে ভাই,
ওনার যে দেওর তার তখনও বিয়ে হয়নি। সো বড় বাড়িতে অনেক মানে সংসারের লোক বলতে শ্বশুর শাশুড়ি, ওনার স্বামী, উনি আর দেওর, আর বাকি বাড়িতে অনেক লোকজন আছে, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি আছে, বাট বাড়ির লোক বলতে এই কজন। তো ঠাকুমার শাশুড়ি বলেছিলেন যে ভারী কাজ করবে না, মানে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে উনি তখন রান্নাতে কিছু হাতে হাতে সাহায্য করে দিতেন, আর তাছাড়া আর কোনো কাজ ওনাকে, মানে পুজোর ঘরে কাজ করতো, মানে ওনার শ্বশুর মশাই পুজোতে যে থালা সাজাতে হয়, আমার ঠাকুমা খুব ভালো ওই পুজোর থালা সাজাতে হয় না ফুল দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে, খুব ভালো করতে পারতেন। আর ছোট মানে বয়স কম একটা মেয়ে, তো ওই সকালবেলা শ্বশুরমশাই পুজো করতে যাওয়ার আগে উনি গিয়ে চান টান করে পুজোর থালাটা সাজিয়ে দিয়ে আসতেন, এবং তারপরে ওনার শাশুড়ি যখন রান্নায় বসতেন, এবার রান্নায় অনেক লোক ছিল, শাশুড়ি একা রান্না করতেন না, সেই রান্নার ঘরে ওই ছোটখাটো কাজ করে দিতেন, কি কোনোদিন একটু তরকারি কেটে দিলেন, কি কোনোদিন একটু মাছটা দেখে দিলেন, কোনোদিন একটু মশলা বাটা বন্ধ হয়ে গেছিল, মশলা বাটা করা যাবে না, কারণ মশলা বাটার জন্য একটু ইয়ে হয়ে একটু অন্যরকম হয়ে বসতে হয়, তো সেই দিকে শাশুড়ি ওনার খুব খেয়াল রাখতো, মা মরা মেয়ে এরকম। তো এরকম দিন যাচ্ছে, এখন ব্যাপার হচ্ছে যে দুপুর বেলার দিকটাতে একেবারে কোনো কাজ থাকে না, মানে আর শাশুড়ির খুব স্ট্রিক্ট রুটিন যে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট করতে হবে, এই অবস্থায় বেশি ঘোরাঘুরি, বেশি গল্প টল্প, বেশি মানে এই এর ঘরে যাচ্ছ কি এ তোমার ঘরে এসে বসে আছে, এরকম হবে না। কিন্তু বয়সটা তো কম, কত ঘুমানো যায় বলো, কত অত ঘুম থরি না আসে তখন, আর সেরকম উনি দৌড়ঝাঁপও করতে পারছেন না, সবকিছুই মোটামুটি বন্ধ ঘরের মধ্যে, আর গোটা এক্সপিরিয়েন্সটা ওনার এখন তখন নতুন এক্সপিরিয়েন্স, তো কত ঘরে বসে থাকা যায়। আর আমার ঠাকুমার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, তো ঠাকুমার পড়াশোনা শিখতে একটু সময় লেগেছিল, মানে উনি শিখেছিলেন কিন্তু তখন উনি অতটা সড়গড় নয় যে বই পড়তে পারবেন বা বই পড়ে টাইম স্পেন্ড করতে পারবেন। তো উনি দুপুরবেলার দিকটা কি করতেন, দুপুরবেলার দিকটা শাশুড়ি ঘুমিয়ে পড়তো, তখন উনি এবং ও যারা বাড়িতে ছিলেন ওরকম কাজিন ননদ ফনদ এরকম লোকরা এসে ওরা না খেলতো, পাশা খেলতো। তোমরা পাশা খেলা কিনা কোনোদিন খেলেছো কিনা কি আমি জানি না, কিন্তু ওরা তখন ওই কড়ি দিয়ে পাশা খেলত, খুব নেশা ছিল এটা করার। আর শাশুড়ি একদম পছন্দ করতো না এই পাশা টাশা খেলা, তো যে মুহূর্তে উনি জেনেছেন এরকম বাচ্চা কাচ্চা হবে, সেই মুহূর্তে উনি বলে দিয়েছেন এই দুপুরবেলা কোনো খেলা টেলা হবে না, কোনো গল্প টল্প হবে না, খাওয়া দাওয়া উনার স্ট্রিক্ট দেখাশোনাতে খাওয়া দাওয়া করবে, করে তারপরে দুপুরবেলা বেশ ঘন্টা দুয়েক তুমি ঘুমাবে। প্রথম দিকে ভালো লেগেছিল, তারপর দিকে আর ভালো লাগবে না, বোরিং লাগছে, কোথাও বেরোনো নাই ভাম এখন, মানে একটু আগে দুপুরবেলা মানে বিকেল বেলার দিকে মাঝে মাঝে ঠাকুর দাদার সাথে বেড়াতে যেতেন, হাঁটতে থাকতে যেতেন, কিন্তু এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে, যে মানে এই অবস্থাতে তখনকার দিনে অনেক কিছু দেখাশোনা এই সেই হাওয়া লাগা হেনা তেনা হবে, তো বাড়ি থেকে বেরোনো ইজ নট পারমিটেড। এবার আস্তে 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 ওনার যখন প্রেগনেন্সি প্রায় 6 মাস 7 মাস যখন প্রেগনেন্সি, তখন অবভিয়াসলি শরীরও ভারী হয়ে গেছে, তখন হাঁটা চলাতেও একটু অসুবিধা হচ্ছে এরকম। তো উনি মানে তখনকার দিনে তোমরা হয়তো জানো যে খাটগুলো খুব উঁচু উঁচু হতো, মানে অলমোস্ট সিঁড়ি দিয়ে খাটে উঠতে হতো, এত উঁচু উঁচু খাট হতো, হ্যাঁ সেই 4 পোস্টার বেডস গুলো এত উঁচু উঁচু হতো। তো উনি তখন আর উঠতে পারতেন না খাটে, দুপুরবেলা আর উনার ভালো লাগতো না, খাটে উঠে আবার নামতেও ভালো লাগতো না, তো খাটের নিচে মানে মাটিতে একটা ওরকম তক্তপোষ মতন ছোট ছোট তক্তপোষও বলবো না, একদম একটা ছোট লো লাইন একটা কিছু একটা ছিল, তার উপরে গদি দেওয়া ছিল, উনি ওখানেই বসতেন এবং ওখানেই শুতেন, কোনো মতে একটু মানে একটু শুয়ে নিতেন। তো একদিনকে এরকম এসে ওরকম বসেছেন, বসবেন মানে বসেছেন, মানে ওই নিচেরটার ওপরে তখন উনি বসেননি, ঘরে কিছু 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 কাজ করতে করতে বসবেন ঠিক করছিলেন, এই শাড়িটা এখানে রাখছিলেন, এটা ওটা করছেন, ঘরের দরজাটা ভেজানো,
হ্যাঁ, এবার এরকম মানে ঘরের দরজার দিকে পেছন করে উনি আলমারি টালমারি গোছাচ্ছিলেন বা কোনো জিনিসপত্র রাখছিলেন। ওই আর কি একটু টাইম নিয়ে করছেন, কারণ যখন 7 মাস প্রেগনেন্সি তখন এমনিতেও চলাফেরা করতে একটু অসুবিধা হয়। আম, তো একটু শরীরেও অস্বস্তি হয়, মানে সবকিছু মিলেই একটা আনইজি ব্যাপার থাকে। তো তখন আম, হঠাৎ উনি শুনছেন যে কেউ বলছে স্নেহ, মানে আমার ঠাকুমার নাম ছিল স্নেহলতা, তো ডাক নাম ছিল স্নেহ। কেউ বলছে স্নেহ। তখন ও বলছে হ্যাঁ, মানে উনি ওরকম পেছন ফিরেই বলেছেন হ্যাঁ বলো। তখন বলছে যে স্নেহ শোন না। ওনার না তখন একটু খটকা লেগেছে, গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছেন না, মনে হচ্ছে যে হ্যাঁ গলাটা তো আমি জানি। তারপরে ওনার হঠাৎ মনে হচ্ছে যে পিসিমা, পিসিমা বলে উনি এরকম আলমারিতে শাড়ি হাতে করে নিয়ে না এরকম পেছন ফিরে, মানে যে আলমারিটা থেকে শাড়ি বার করছেন সেই আলমারিটা থেকে আমার সামনেই আছে, আমি যখন গল্প বলছি তোমাদেরকে, সেই আলমারি থেকে শাড়ি বার করে নিয়ে এরকম ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়ে দেখছেন পিসিমা। বলছে পিসিমা তুমি কখন এলে গো? বলছে স্নেহ তোর সাথে দুজনকে দেখা করতে নিয়ে এসছি মা, তুই তো এদের কাউকে দেখিসনি, তোর সাথে দেখা করার খুব ইচ্ছে হয়েছে এদের। বলছি কে কে এসছে আমার সাথে দেখা করতে? উনি কিন্তু তখন ওই আলমারির ওখানেই দাঁড়িয়ে আছেন, একটা পাল্লা খোলা, ওনার হাতে জামা কাপড় মানে কাপড়, উনি দাঁড়িয়ে আছেন। তখন ঠিক পিসিমার পেছন দিক থেকে আর একজন ভদ্রমহিলা বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে বলছেন মা তুই আমাকে চিনবি না, তুই তো আমায় কোনোদিন দেখিসনি, আমি তোর মা। ঠাকুমার না মানে হাত থেকে শাড়ি পড়ে গেছে, মানে শাড়িগুলো হাতে ছিল পড়ে গেছে, মানে উনি যে কখন কাঁদতে শুরু করেছেন, ওনার চোখ দিয়ে যে কখন জল বেরোতে শুরু করেছেন উনি নিজেও জানেন না। তখন উনি এগোতে গেছেন, তখন ওই মানে ঠাকুমার মা বলছেন যে আমাদের কাছে আসিস না রে, তুই যেখানে আছিস সেখানেই থাক, শুধু তোকে দেখার খুব ইচ্ছে হয়েছিল। তারপরে আবার ঠিক মায়ের পাশ দিয়ে, মানে মায়ের ঠিক পেছন দিয়ে আর একটা মেয়ে এইরকম 18 বছর বয়স হবে বেরিয়ে এসে বলছে স্নেহ তো দিদি আমি, আমার সাথে তো তোর দেখাই হলো না রে, তুই আসার আগেই আমি চলে গেছিলাম, তোকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, আমি আসছি তোর কাছে। তো বলছি তুমি আসছো মানে কি করে আসছো? বলছে তোর মেয়ে হবে তো, তোর তো মেয়ে হবে, ও যে আসছে ওটা আমি আসছি তোর কাছে। তখন ঠাকুমা বলছে যে তোমরা কোথা থেকে এলে? বলছে আমরা এসছি রে, তোর সাথে খুব দেখা করার ইচ্ছে হয়েছিল এসছি, তবে শোন তোর জন্য একটা জিনিস নিয়ে এসছি, এটা কিন্তু তুই পড়বি, এটা কিন্তু সবসময় তুই পড়ে থাকবি মা, এটা কিন্তু তুই কখনো খুলবি না, হ্যাঁ, কিন্তু আমার কাছে তুই আসবি না, আমি তোর বিছানার উপরে রেখে যাব। হ্যাঁ, মানে ওনারা যেখানে আছেন দরজা, তারপরে হচ্ছে বিছানা, আর বিছানার ওই দিকটাতে হচ্ছে আলমারি। বলছেন যে এই বিছানার উপরে রেখে যাচ্ছি, তুই কিন্তু এটা পড়বি, আর তোর যখন তারপরে তোর বংশের লোকজনের মানে তোর বংশধর যারা হবেন তারা পড়বেন, এটার যখন আর কোনো দরকার পড়বে না, এটা নিজে থেকে ফেটে যাবে, তখন এটাকে ফেলে দিবি, মানে এটাকে তখন বিসর্জন দিয়ে দিবি। তখন উনি বলছেন যে আচ্ছা তোমাদের তো কাছে আসতে পারবো না, তোমাদের একটু প্রণাম করি। তুমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই এতটা দূর আয়, এসে আমাদেরকে প্রণাম কর। তো উনি কোনো মানে ওই তিনজন ভদ্রমহিলাও কাঁদছেন, পিসি, মা এবং দিদি। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। সো তখন উনি ওখান থেকে গড় হয়ে ওদেরকে প্রণাম করেছেন, কারণ কাছে যেতে পারবেন না, ছুতে পারবেন না, তো গড় হয়ে প্রণাম করেছেন, এবং তারপরে আর ওনার কোনো জ্ঞান নেই। হ্যাঁ, এবার যা হয় 2 ঘন্টা হয়ে গেছে, ঘরের দরজা ভেজানো, তখনকার দিনে এত ঘরের দরজা টরজা ভেজানো থাকতো না,
মানে লোকজন ডাকতে এসছে, এসে যে ডাকতে এসছে সে এসে দেখেছি উনি ওরকম ওরকম পড়ে আছেন মাটিতে। তো সবাই ভয় পেয়ে গেছেন, একটা 7 মাসের প্রেগনেন্ট একজন মহিলা। তো এসে ডেকে ডেকে তুলেছেন ওনাকে, তুলে জল টল দিয়ে ওনাকে উঠে বসেছেন। যে ঠাকুমা তখন অঝরে কাঁদছে আর বলছে যে মা এলো, আমি পায়ে হাত দিতে পারলাম না। তখন তোমার ঠাকুর দাদাও ফেরত এসছেন, মানে তাকেও খবর দেওয়া হয়েছে। তখন উনি তারপরে সবাইকে বলেছেন যে ঠিক আছে ঠিক আছে তোমরা যাও, আমি ওকে বিছানায় শোয়াবো, মানে ও বিছানায় শুয়ে বিশ্রাম করুক, কি হয়েছে পরে শুনবো। তো ওরকম বিছানার উপরে ওনাকে তুলে দিয়েছে, তুলে শুইয়েছে। যখন বিছানার উপরে তুলেছে তখন ওনার মনে পড়েছে যে মা তো কিছু রেখে গেছিল আমার জন্য। তারপরে এরকম বিছানার উপরে হাত দিয়ে দিয়ে একটা লোহা পেয়েছে। একটা এতটা একটা লোহা বাঁধানো, মানে লোহা তার মাঝখানে মাঝখানে সোনা দিয়ে বাঁধানো ছিল, অল্প অল্প, মানে লোহাটাকে যদি তুমি সোনা দিয়ে বাঁধিয়ে মানে সোনা দিয়ে আটকাও ছোট্ট ছোট্ট করে ওরকম হবে। ওটা উনি লোহা লোহা যে হাতে পড়ে, ওনার হাতে অলরেডি লোহা ছিল, তার সাথে উনি ওটা পরে নিলেন। তখন আমার ঠাকুর দাদা বললো এটা কোথায় পেলে? বলছে আমার মা দিয়ে গেছে। উনি আর কিছু বলেননি। তখন মানে অবভিয়াসলি ওনাকে কিছু এরকম ধরনের কথা জিজ্ঞেস করা হয়নি। তারপরে এইসব খবর টবর শুনে ওনার বাবা এসছে, ওনার বাবা, ওনার ভাই, আরো মানে আর একজন বাড়ি এসছেন, দেখা করতে এসছেন ওনার সাথে। তখন এসে বসেছে, তখন এসে বলছে যে জিজ্ঞেস করেছে তুই মাকে দেখেছিস? মাকে কিরকম দেখতে? কারণ বোঝো, তোমরা জানো তখন আমার ঠাকুমার মার সময় এত ফটো টোটো ছিল না, এরকম বাড়িতে এত ফটো টোটো হতো না। ছবি টবি আঁকা হয়তো হতো, কিন্তু এরকম ফটো তোলা হতো না। এবং অনেক ফ্যামিলিতে ফটো তোলার কোনো রেওয়াজই ছিল না। তাদের পয়সা কড়ি থাকলেও তারা ওরকম সাহেবের স্টুডিওতে গিয়ে তারা ফটো তুলবে না, তাদের মেয়েরা কারোর সামনে আসবে না ছবি তোলার জন্য বা ছবি আঁকার জন্য। আমার ঠাকুমা কিন্তু কোনোদিন তার মাকে দেখেনি। তখন তার বাবাকে সে একদম পুরো মাকে যেরকম দেখতে বাবাকে ডিসক্রাইব করেছে, মানে বলেছেন যে এরকম। তো আমার ঠাকুমার বাবাও তখন কাঁদতে শুরু করেছেন। তখন বলেছে যে তুই কমনিয়াকে দেখেছিস, মানে ওনার বড় মেয়ে। তখন ও দিদির কথা বলেছে, দিদিকে কেমন দেখতে, যাকে আমার ঠাকুমার দেখারই কথা না কোনোদিন। যে হ্যাঁ, তো যাই হোক, তখন বাবা বলেছে যে মা কি দিয়ে গেছে, তো দেখিয়েছেন উনি লোহা বাঁধানোটা। তখন উনি বলেছেন তুই এটা কোথায় পেলি? মানে আমার ঠাকুমার মা সধবা মারা গেছিলেন, রাইট? তো উনি ওনার গায়ে যা ছিল সেই নিয়ে ওনাকে লাস্ট রাইটস করা হয়েছে। এইটা ওনার বাপের বাড়ি থেকে উনি পেয়েছিলেন। ওনার মা বা ওনার ঠাকুমা কেউ একজন ওনাকে দিয়েছিল, উনি সেটা ওনার সব থেকে ছোট মেয়েকে দিয়ে গেলেন। তখন ওনার বাবা দেখে দেখে তারপরে বললো যে মা কি বললো? তখন বললেন যে মা বললো যে কমনিয়া, মানে আমার দিদি আসছে আমার বাড়িতে, প্রথম বাচ্চা আমার মেয়ে হবে। তো সেই জন্যে আমার বড় পিসির নাম ছিল কমনিয়া। ওনার মানে বলতে পারো ওনার মাসির নামে, বড় মাসির নামে ওনার নাম ছিল। এবং তোমরা বিশ্বাস করবে না, ওই লোহাটা আমার মার হাতে ছিল। আমার ঠাকুমা আমার মাকে দিয়ে গেছিলেন। আমার ঠাকুমাও সদমা মারা গেছেন, তো আমার ঠাকুমা আমার মাকে দিয়ে গেছিলেন। এবং আমার বাবা মারা যাওয়ার পর লোহাটা ভেঙে যায়, মানে ওর যে প্রোটেকশনের কাজ সেটা শেষ হয়ে গেছিল। সেজন্য আমরা ওটাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলাম, যেরকম নিয়ম বলে গেছিলেন, মানে ঠাকুমার মা, বড় ঠাকুমা যেরকম বলে গেছিলেন। আমি ভাবলাম আজকে এই গল্পটা তোমাদেরকে শোনাই। আই এম সরি, একটু ইমোশনাল গল্প আমার জন্যে। সামনেই সবাই আমরা মাদার্স ডে সেলিব্রেট করলাম, তো একটা মার গল্প শোনাতে ইচ্ছে হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে।
আমি একটু কমেন্টস দেখছি। তোমরা সাউন্ড পাচ্ছ না ঠিক মতন? আমার না সাউন্ডে, আমি হ্যালো বিম্বি, সাউন্ডে খুব প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। ঠিক তনু, ঠিক বলেছো। হ্যালো রূপশ্রী, হ্যালো সুচরিতা, ঠিক বলেছে সুচরিতা, ঠিক বলেছো। হ্যাঁ গো গীতাদি, খুব ভাগবতী মহিলা ছিলেন। সরি, আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তোমরাও একটু ইমোশনাল হয়ে গেছিলে। তো ঠিক আছে, তোমাদের দুটো গল্প শোনালাম আজকে, ভালো লাগলো আশা করি। খুব শিগগিরই আবার দেখা হবে। তো যারা দেখেছো থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ গল্প শোনার জন্য, লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। যারা পরে দেখবে, আমি যেরকম রোজ বলি, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা গ্রুপে জয়েন করেছো তাদেরকে আমি ওয়েলকাম জানালাম। প্লিজ আমাদের লাইভ জয়েন করো, শুনো এবং গল্প শুনিও। যারা ইউটিউবে দেখবে পরে, তাদেরকে বলি গুড ইভিনিং এবং থ্যাংক ইউ শোনার জন্যে, তোমাদের লাইক শেয়ার কমেন্টের জন্যে, তোমাদের পার্টিসিপেশনের জন্যে আমরা খুব কৃতজ্ঞ। এরকম আমাদের সঙ্গে এগিয়ে চলো, আমাদেরকে বড় হতে সাহায্য করো এবং প্লিজ তোমরাও পার্টিসিপেট করো এসে, ঠিক আছে? সকলের উইকটা খুব ভালো যাক। কালকে প্রিয়দর্শিনীর লাইভ আছে এবং তারপরে আমি জানি আরো কয়েকজন হয়তো লাইভ করবে, তো সেটার অপেক্ষায় থাকছি। তোমরা সকলে পার্টিসিপেট করো এবং ভালো থেকো। নমস্কার, গুড ইভিনিং, বাই বাই।